ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়ে রমজানে পণ্যবাজার কারসাজি মুক্ত থাকবে? এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, আছেন আকিজ ইনসাফ গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা এবং আছেন বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা। আপনাদের তিনজনকেই স্বাগত। জনাব অনুপ কুমার সাহা, শুরুতেই আসলে আপনার কাছে একটু আসতে চাই। আমরা জানি যে মূল যে পণ্যগুলো রমজানের চাহিদা বাড়ে, তেল, মসুর ডাল, ছোলা, খেজুর, এই পণ্যগুলো মূলত আমদানি নির্ভর। সেখানে আসলে এই বছরের পরিস্থিতিটা কি? আপনার হয়তো মনে থাকতে পারে আমরা এই প্ল্যাটফর্মে মাস দুয়েক আগে সেই আলোচনা করেছিলাম। এখন আসলে পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে বলে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যে পণ্যগুলির কথা বললেন এগুলি এগ্রিকালচারাল কমোডিটি। সারা ওয়ার্ল্ডে এগ্রিকালচারাল কমোডিটির দাম নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে। আপনি নিশ্চয় জানেন, যখন অস্ট্রেলিয়াতে খরা হয় তখন কিন্তু কানাডায় গমের দাম বেড়ে যায়। চায়না যদি বলে যে এবছর আমি এত টন গম ইম্পোর্ট করব, ওয়ার্ল্ড মার্কেট ওই দিনই কিন্তু দাম বেড়ে যায়। ইন্ডিয়া যদি বলে যে আমি ডালের ট্যাক্স বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াতে ডালের দাম কমে যায়। সো কমোডিটি কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপরেই এটা দাম নির্ধারিত হয়। কমোডিটি এত ভাস্ট একটা ব্যাপার, আসলে কেউ একটা বিজনেস গ্রুপ বা কয়েকজন মিলে চাইলেও কিন্তু এটার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। এটার অনেক প্লেয়ার, আনকাউন্টেবল নাম্বার অফ প্লেয়ার এখানে থাকে। বাংলাদেশে রমজানে যেটা হয় যে তেল, যেমন আমাদের মোরলেস 2 লাখ টন তেল প্রতি মাসে লাগে, রমজানে এটা 3 লাখ টনের উপরে চলে যায় কনজিউমার পর্যায়ে, এবং আপনার প্রাতিষ্ঠানিক ইউজও বেড়ে যায়। এই যে 50% চাহিদা বেড়ে যায়, এটা কিন্তু চট করে যোগান দেওয়া সম্ভব না। আবার ডিমান্ড ফোরকাস্ট ঠিক মতো করতে না পারলেও কিন্তু যারা আমদানি করে তাদের সমস্যা হয়। তেলের যদি আমি পার্টিকুলারলি বলি, কিছুদিন আগে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে গিয়েছিল। সেই দামটা এখন আস্তে আস্তে কমে আসছে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে গত রমজানের ডলারের যা দাম ছিল তার চেয়ে এই রমজানের এখন 10% বেশি। মানে আগে ছিল 109 টাকা, এখন 122 টাকার, ক্লোজ টু 122 টাকা। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন তেলের দাম 173-76 এই লেভেলে কিন্তু বোতলজাত তেলের দাম গত বছরেও ছিল, 1%-এর মতো হয়তো বেড়েছে, এখনও আছে। একটা সমীক্ষায় দেখলাম যে জানুয়ারি মাসে প্রায় 4 লাখ টন তেল আমদানি হয়েছে। সো সাপ্লাই সাইড যদি ঠিক থাকে, আমার মনে হয় যে এবার রমজানে মেজর প্রোডাক্টগুলির প্রাইসে সমস্যা হবে না। আমরা বাজারেও কিন্তু সেই একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। জনাব গোলাম মাওলা, আপনার কাছে একটু জানতে চাই, অন্য যে পণ্যগুলোর কথা আমরা বলছি, মসুর ডাল, খেজুর বা ছোলা, সেগুলোতে যে ধরনের স্থিতিশীলতা দেখছি, কিন্তু তেলের ক্ষেত্রে সেই স্থিতিশীলতাটা দেখা যাচ্ছে না। আপনারা তো পাইকারি বিক্রির সাথে যুক্ত আছেন, আপনাদের মানে অবজারভেশনটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যে ইতিপূর্বে আমাদের ভাইজান বললেন যে ডিমান্ড এবং সাপ্লাই, চাহিদার তুলনায় যে সরবরাহ নিশ্চিত থাকে, তাহলে যে কোনো আইটেমই আপনার বাজার স্টেবল থাকবে। আমি শুধু বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি প্রতিনিধিত্ব করি না, আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ঢাকারও জেনারেল সেক্রেটারি। আমার মার্কেটের সব আইটেমই আপনার মোটামুটি আছে। শুধু ভোজ্য তেলের মধ্যে আপনার সোয়াবিনটা নিয়ে কিছুটা প্রবলেম, সেটা আমরা স্যারের সাথে পরপর 2বার বক্তৃতা আমাদের মিটিং হয়েছে। আমরা সুস্পষ্টভাবে এটা ব্যাখ্যা দিয়েছি যে কারণটা হলো এই যে আমাদের যে আমদানি করা উৎপাদনগুলো প্রতিষ্ঠানগুলি আছে, একসময় প্রায় 40-42টা আমাদের রিফাইনারি ছিল। কালকর্মে এগুলি বিনষ্ট হয়ে ঝরে 6টা কোম্পানি স্ট্যান্ড ছিল। এর মধ্যে একটা বড় পার্ট ছিল চিটং ডিভিশনে এসএলএম গ্রুপ, সেটা 5ই আগস্ট পর শাটডাউন, এবং বসুন্ধরা আপনার শাটডাউন। মোটামুটি 3-4টা এখন সচল আছে। এর মধ্যে আপনার যে সোয়াবিন তেলগুলো আমাদের কাছে বিক্রি করেছিল আমাদের যারা বড় আমদানিকারক এবং উৎপাদনকারী, তারা আপনার ডেলিভারি চেনটা কিছুটা সিস্টেমটা একটু ওলটপালট করে দিচ্ছে।
যেমন আপনার আমার কারো মাল 4 মাস ধরে মাল পাচ্ছে না, কেউ 2 মাস ধরে মাল পাচ্ছে না, এই অভিযোগ আমাদের কাছে রেগুলারই আসতেছে। আর বোতলজাত যে তেলটা, এটা অ্যাকচুয়ালি আমরা পাইকারি যারা ব্যবসা করি তাদের মাধ্যমে, তাদের সাথে এটা কোনো সম্পর্ক নেই। বোতলজাত যে তেলটা, এটা আপনার তাদের জেলা, উপজেলা এবং বড় বড় বাজার ভিত্তিক এই কোম্পানিগুলি পরিবেশক নিয়োগ করা আছে, আপনার তার মাধ্যমে এই মালগুলি রিটেলারের কাছে পৌঁছে। পাম তেলটা আপনার গত 4ই ডিসেম্বরেই আপনার ভোজ্য তেলের একটা দর নির্ধারণ করা হলো ট্রাইব কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং মিলার অ্যাসোসিয়েশন মিলে। সেখানে 157 টাকা লুজ তেলের করা হলো এবং পাম এর সাথে একই রেট করা হলো। কিন্তু বর্তমানে আন্ডার রেট পাম বিক্রি হচ্ছে। কারণটা কি? তার ডিমান্ড থেকে সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে, স্মুথলি সাপ্লাই হচ্ছে, যে কারণে গভর্নমেন্ট যে রেট করে দিচ্ছে 157 টাকা, তার থেকে 10 টাকা 12 টাকা কমে আপনার মাল বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল। আর একটা কথা যে আমরা অনেকেই জানি না, রমজানে আপনার সোয়াবিন তেলের চাহিদাগুলো খুব একটা বেশি ডিমান্ড বাড়ে না। যে ভাজা পোড়ার যে কাজগুলি হয় সেগুলি ম্যাক্সিমামই আপনার পাম তেল দেওয়া হয়, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট যেগুলি আমাদের ইফতারি যে উৎপন্ন করেন যে রেস্টুরেন্টে। এটা কারণ হলো যে বিস্কিট বলেন, অন্যান্য যেগুলি 2-1 দিন রাখার মতো যে আইটেমগুলি আছে, সোয়াবিন তেল যদি এটা তৈরি করা হয় তাহলে এটা একটা ব্যাড স্মেল 2-3 দিন পরে হয়ে যায়। পাম তেলটাই কনজিউম বেশি এবং পাম তেল এখন বর্তমানে অ্যাভেলেবেল। সোয়াবিন লুজ তেলটা নিয়ে একটু মিল মালিকদের সাথে আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা অনেক নিউজ করেছেন। এইটা বিষয়টা আপনার খুবই সামান্য। আমরা আগামীকাল আমাদের মিটিংয়ে রাখছেন মিল মালিকদের প্রতিনিধি, আমাদের পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের সাথে, যাতে এটা আমরা আবেদন করছি যাতে রমজানে আমরা স্মুথলি ব্যবসা করতে পারি, কোনো ধরনের চেইন সাপ্লাই যাতে বিঘ্ন না ঘটে। আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, আপনার কাছে জানতে চাই, আপনারা তো মূলত খুচরা বাজারে নজরদারি করেন, তো সেই ক্ষেত্রে আসলে এইবারের রমজানে আপনাদের পরিকল্পনা কি? আর তেলের দাম নিয়ে আমরা দেখছি গেল কয়েক মাস ধরেই একটা অস্থিরতা আছে, সেইখানে আসলে কেন এগুলোকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? সংকটটা কোথায়? এটা আমরা যদি ভুলে যাই যে 5ই আগস্টের আগের এবং পরের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। এটা যদি আমরা ভুলে যাই তাহলে বুঝতে পারবো না যে 5ই আগস্টের পরিবর্তনটা হয়েছে একটা রক্তাক্ত পরিবর্তন, এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হঠাৎ করে উনি দেশ থেকে পালিয়ে গেছেন, বলবো এটাই। হ্যাঁ, তো ওনাদের দাবি মতো যে ওনাদের সময় আরও অনেক ছিল, কিন্তু উনি চলে গেছেন। তার অর্থ এই যে জনগণ এমন একটা পরিস্থিতি দেখেছে যেটা আর তারা সঠিক থাকা উচিত বলে মনে করে নাই, এবং সে কারণে তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে এখনো পর্যন্ত ধরেন চোখ, হাত, কান বা ইত্যাদি হারিয়েছে। তার অর্থ এই যে আমরা একটা অস্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করেছি। যে অমিত সাহেব উনি যেটা বললেন যে ডিমান্ড সাপ্লাই, ইট ইজ ওয়ার্কড ইন দ্য ফেয়ারার মার্কেট। বাংলাদেশে ফেয়ারার মার্কেট ছিল না। উনি যেটা বলছেন আমি এটার সাথে দ্বিমত করব বিনয়ের সাথে। যেমন এখানে যেটা আমাদের মোল্লা সাহেব বলছেন যে বাজার এখন নিয়ন্ত্রণ করছে 5-6টা কোম্পানি, ফলে ওনারা বিশেষ করে তেলের বাজার, ওনারা কখনো এটা সাপ্লাই ঠিক রাখেন, কখনো রাখেন না, বলে ওনাদের পক্ষ থেকে বলা হয় এসও দিয়ে, এসওটা ঠিকমতো 15 দিনের সময় হলে 4 মাসে ওনারা পাচ্ছেন না। এটা একটা বিষয় আমরা জেনেছি। তাহলে কি বাজারে সাপ্লাইটা আপনার ফেয়ার না, এটার উপর একটা হস্তক্ষেপ আছে। তো সুতরাং এখানে যে ওপেন মার্কেটের কথা বলা হচ্ছে, ইকোনমির কথা বলা হচ্ছে, এটা কাজ করেনি, এবং এই যে করেনি তার রেশ এখনও আছে। কারণ যারা প্লেয়ার ছিল অতীতে আমরা দেখেছি, এই যে একজন বড় কোম্পানি এস আলম, যার নাম বলা হলো, উনি দেশ থেকে এখন বাইরে, এবং ওনার যে প্রোডাকশান এটা প্রায় বলা যায় যে বন্ধের পর্যায়ে, বন্ধ। তাহলে এই যে সাপ্লাইটা, এবং উনি চলে গেলেন কেন? উনি যদি সঠিক ব্যবসা করে থাকেন, সুস্থ পরিবেশে ব্যবসা করেন, উনি পালিয়ে গেলেন কেন? হয়, এবং উনি যাওয়ার কারণে এখানে এই আপনার ডিমান্ডের বা সাপ্লাইয়ের যে সমস্যাটা তৈরি হলো, এটা তো একটা প্রভাব ফেলেছে।
সুতরাং এই যে 5ই আগস্টের পরিবর্তনটা এখানে প্রভাব ফেলেছে। আর আপনি আরেকটা যেটা বলেছেন যে আমরা খুচরা না, আমরা সকল পর্যায়ে যখন প্রয়োজনে হস্তক্ষেপ করে থাকি। অতীতে আমরা যেমনটা দেখেছি আসলে বিশেষ করে শুধু আমাদের অবজারভেশনই না, এটা ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী যারা আছেন, মওলা ভাই হয়তো আরও ভালো বলতে পারবেন, তাদের দিক থেকেও আমরা বিভিন্ন সময় এই অভিযোগটা পেয়েছি যে কোনো পণ্যের যখন ক্রাইসিস হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ একেবারে রিটেল পর্যায়ে দোকানে দোকানে বাজারে বাজারে যতটা অ্যাক্টিভ থাকে, ঠিক বড় আমদানিকারকদের ক্ষেত্রে সেই অভিযানগুলো তারা পরিচালনা করতে পারে না। এবং আমরা এমনও দেখেছি যে অনেক বড় বড়, আপনি যেমন একজনের নামই বললেন, এরকম বড় প্রতিষ্ঠানে গিয়ে তারা কারখানার গেট থেকেও ঘুরে এসেছে, এমন ইতিহাসও আছে। এখন 5ই আগস্টের এই পট পরিবর্তনের পরও কি আপনাদের এই কাজগুলো করতে সমস্যা হচ্ছে? আপনারা কি বড় বড় যে আমদানিকারক যারা আছে তাদের কারখানায় গিয়ে খতিয়ে দেখতে পারছেন কি না, সেটি একটু জানতে চাই। আমরা, আপনি যেটা বলেছেন আমার মনে হয় এই মুহূর্তে পুরোপুরি এটা সত্য নয়। যেমন একটা বড় কোম্পানিকে আমরা একটা সিঙ্গেল কেজি পেয়ে জরিমানা করেছি, হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা হয়নি। আবার নতুন করে আমরা তদন্ত করে পেয়েছি যে কারসাজিগুলোর কথা বলা হয় কম বেশি এর মধ্যে কিছু উপাদান আছে, আমরা ব্যবস্থা নেব। তার আগে, ব্যবস্থা নেওয়ার আগে আমরা চাই যে বাংলাদেশে সবাই ফেয়ারলি ব্যবসা করুক আর ভোক্তারা ন্যায্য দামে জিনিসটা পাক। আর বিশেষ করে রমজানকে কেন্দ্র করে এটা আরও বেশি প্রত্যাশিত, কারণ হলো যে রমজান একটা ধর্মীয় আবেগের বিষয়, হ্যাঁ। তো সুতরাং এই জন্যই আগামীকাল আমরা বিশেষ করে সয়াবিন যারা উৎপাদক, সরবরাহকারী এবং ওনাদের সাথে যারা পাইকারি ব্যবসা করেন, আমরা মিটিংয়ে বসে আমরা ওদের কথা শুনবো, আমাদের কাছেও যে তথ্য আছে ওনাদেরকে জানানোর চেষ্টা করব, তার মধ্যে দিয়ে একটা সলিউশন আনার চেষ্টা করব, এটাই আমরা মনে করি। আর অন্যান্য পণ্য যেটা আপনারা পেপারে দেখেছেন, মোটামুটি এবার প্রায় 3 মাস আগে রমজানের প্রস্তুতি সরকার নিয়েছে। এলসি মার্জিন শিথিল করেছেন এবং আমদানিকারকদের করছেন, যে কারণে নতুন করে প্রায় আপনার 1.5 গুণ এবার আমদানিকারক যুক্ত হয়েছেন। আমার হাতে যে তথ্য আছে আমিও কিন্তু তাই দেখছি। যেমন জুলাই থেকে ডিসেম্বরের চিত্র যদি দেখি, প্রায় অপরিশোধিত চিনি এসেছে 5,29,000 টন, আবার একই সাথে পরিশোধিত চিনিও এসেছে 32,000 টন, এবং বাকি যে পণ্যগুলো মুসুর ডাল বা ছোলা, খেজুর, মোটামুটি চাহিদার তুলনায় সন্তোষজনক আমদানি পরিস্থিতি আছে। আপনার কাছে আবারও আসবো, জনাব অনুপ কুমার সাহা, আপনার কাছে একটু জানতে চাই, আমদানি থাকে, আমরা দেখি যে অতীতেও আসলে বড় বড় প্রতিষ্ঠান বা আমদানিকারকগুলো আমদানি করেন ঠিকই, কিন্তু আমরা ভোক্তা পর্যায়ে এক ধরনের বিশৃঙ্খলা দেখি, চাহিদা মতো পণ্য সরবরাহ না করার যে মেকানিজম অতীতে দেখেছি। এইবার আসলে ভোক্তারা তো প্রত্যাশা করতেই পারে যে অন্তত আমদানি করা পণ্য সঠিক সময়ে বাজারগুলোতে সরবরাহ করা সম্ভব হবে। আপনি একটি বৃহৎ কোম্পানির সঙ্গে আছেন, অতীতেও আরেকটা বৃহৎ কোম্পানির সাথে কাজ করেছিলেন, সেখানে আসলে কি ধরনের মেকানিজম নেওয়া উচিত, বা নজরদারি প্রতিষ্ঠানগুলোই আসলে কোন বিষয়গুলো দেখলে নিশ্চিত হবে যে সাপ্লাইটা স্বাভাবিক আছে? ফার্স্ট থিং, যারা আমদানি করে তারা কেন আমদানি করে? বিক্রি করার জন্যই তো আমদানি করে। সো বিক্রি না করে রেখে দিবে, এটা মনে হয় লজিক্যাল কথা না। কোশ্চেন কামস যে তাহলে কি তারা সাপ্লাই কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে তারপরে বিক্রি করবে? তো আমরা এরকম দেখেছি। কিন্তু আপনি যদি মনে করেন যে এখানে তো মনোপলি ব্যবসা নেই, তার তো কম্পিটিটর আছে। কোম্পানি এক্স যদি মনে করে যে এখন আমি বিক্রি করব না, তার নিয়ারেস্ট বা থার্ড কম্পিটিটর, তার তো মার্কেট গ্র্যাব করা দরকার, সে কেন থেমে থাকবে? সে তো তখন বিক্রি করবে। সো মার্কেট লিডার উইল লুজ দ্য মার্কেট। সো তার তো কস্ট অফ লুজিং মার্কেট শেয়ার, এটা তো সে মাথায় রাখে। আমি মনে করি যে লজিক্যালি কোনো আমদানিকারক সে পণ্য ধরে রাখতে চায় না। বাট আপনি যদি কনজিউমার এফএমসিজি চিন্তা করেন, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে আসলে অ্যাটলিস্ট 3-4টা পার্টি আছে, আমদানিকারক, হোলসেলার অথবা ডিস্ট্রিবিউটর, দেন রিটেইলার। এখন বিভিন্ন পর্যায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এটা সত্যি যে এই সাপ্লাই চেইনে যে স্মুথনেসটা রাখাটা, এটা ব্যবসায়ীদের অবশ্যই কর্তব্য। আবার এটাও ঠিক, আমরা যারা কনজিউমার, আমি তো নিজেও একজন কনজিউমার, আমরাও কিন্তু অনেক সময় ইরেশনাল আচরণ করি। আমি যখন দাম বাড়ার কথা শুনি তখনই আমি বেশি কিনতে যাই। আমার হাতে কিন্তু কয়েকটা অস্ত্র আছে।
দাম বেড়ে গেলে তো আমি কনজামশন কিছু কমাতে পারি, বা আমি আমার যা প্রয়োজন ততটুকুই কিনি। বিছানার নিচে পেঁয়াজ দিয়ে ভরে রাখার তো দরকার হয় না। আমার দরকার 1 বোতল তেল, আমি 4 বোতল কিনবো কেন? যদি দাম বেড়ে যায় আমি বোতল তেল কিনবো না। এই যে ভাই বললেন যে পাম অয়েল তেল আছে, লুজ তেল বাজারের দাম কম, আমি তো চাইলে 1 মাসে আমি লুজ তেল কিনতে পারি। সো এখানে সকলেরই মনে হয় যে একটু দায়িত্বশীল আচরণ করতে কিন্তু হবে। আপনি যে আদর্শিক অবস্থার কথা বললেন, আমরা অতীতে কিন্তু দেখেছি যে 4টা-5টা কোম্পানি পর্যাপ্ত পরিমাণ আমদানি করেছে। বাংলাদেশ ব্যাংকের আমদানির তথ্য আমরা পেয়েছি, বন্দর থেকে খালাস হয়েছে, কিন্তু তারপরও বাজারে এক ধরনের সংকট ছিল। নিশ্চয়ই গোলাম মাওলা আপনি আমার সাথে একমত হবেন, এরকম কারসাজি তো অতীতে আমরা দেখেছি। তাহলে আসলে কারসাজি কি আমি বলবো, আমি 20 ইয়ার্স ওভার হয়ে গেছে, আমি মৌলভীবাজার ব্যবসা সমিতি 4th টাইম ইলেক্টেড। আমি যখন দায়িত্ব নিই 2020 বছর আগে, তখন যদি কোনো সাংবাদিক ভাই জিজ্ঞেস করতেন যে ভাই ভোজ্য তেলে আমাদের চাহিদা কতটুকু প্রতি মাসে, তো বলতাম 1.5 লাখ টন, আর রমজান আসলে 3 লাখ টন হয়। অনুরূপভাবে চিনির কথা এটাই বলতাম। তো 20 বছর আপনার লোক সংখ্যা কত বেড়েছে, কিন্তু আমার জরিপ ওই সেমই বলি। এখন যদি আমি আগামীকাল গিয়ে বলেন, আমি বলবো যেহেতু সংস্কারের একটা, আমাদের প্রত্যেক ব্যাপারে সংস্কারের একটা ঝড় আসছে বাংলাদেশে, সেটি হয়তো এই আমাদের এই জরিপগুলি পরিসংখ্যানগুলি সঠিক, তথ্যের ঘাটতির কথা আপনি বলছেন। কিন্তু তথ্যের ঘাটতি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই যে আমরা 3 লাখ টন আমাদের প্রয়োজন প্রতি রমজানে, আর অন্যান্য মাসে 1.5 লাখ টন, চাউলের বিষয় বলেন। কিন্তু সত্য গোলাম মাওলা যে দামটা বাড়িয়ে দিলেই আবার ঘাটতিটা পূরণ হয়ে যায়, বাজারে এই সংকটটা থাকে না। আমরা তো এমনটা কখনোই দেখিনি যে দামের কারণে আমরা পণ্যই পাচ্ছি না। আমি আপনাকে সঠিক কথাটা বলি, যেমন আমাদের যারা আমদানিকারক এবং উৎপন্নকারী এখন খুব লিমিটেড 3-4 জন প্লেয়ার বাংলাদেশে, এই 18 কোটি বাঙালি আমাদের ভোক্তা বলেন, এর সাথে আর্মি বলেন, বিডিআর বলেন, আপনার আমাদের পুলিশ বলেন, সবাই তাদের উপরে নির্ভরশীল। তো এই যাদের উপর একটা চাপ পড়ে যাচ্ছে এই কয়েকটা কোম্পানির উপরে। আমরা তো দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে একেবারে সরকার যদি এই 2-4-5 জনের উপরে ডিপেন্ড করে পুরা রাষ্ট্র চালাতে চায়, যে কোনো সময় একটা মিল আগুন লেগে যেতে পারে, যে কোনো সময় শাটডাউন হয়ে যেতে পারে, যে কোনো সময় আর্থকুইকে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কি আমরা কী করব? তা আমাদের প্রোগ্রামগুলো, প্ল্যানগুলো আমাদের আগে থেকে করা উচিত। আর এখন যেটা বলতেছি আমরা সোয়াবিনের সংকট, এটা আমি বলবো আমাদের ডিজি মহোদয় সাহেবের আমি বিনীত অনুরোধ করবো, উনি যদি মন্ত্রণালয়ের মাধ্যমে স্ট্রিক্টলি একটা অর্ডার দেয় যে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত যত মাল ঢাকা, চিটাং, সারা বাংলাদেশে তোমরা বিক্রি করেছো সোয়াবিন, এটাকে তুমি রমজানের আগে ডেলিভার করবা, আদার আমি সমস্ত এসও ডিউ যা আছে সিজ করে নিয়ে যাবো। আমি কালকে দেখবেন আপনার বাজার হয়ে গেছে। আমি ঠিক সেই বিষয়টি আসলে জানতে চাই জনাব আলিম আখতার খান, আপনার কাছেই জানতে চাই, যেটি আসলে অনুপ কুমার সাহা আমাকে সরাসরি উত্তরটা দিলেন না। আপনার কাছে জানতে চাই যে সরবরাহ ব্যবস্থায় কতটুকু পণ্য আমার আমদানি হয়েছে, কতটুকু বন্দর থেকে খালাস হয়েছে, কতটুকু আমার গোডাউনে আছে এবং কতটুকু রিটেল পর্যায়ে পৌঁছে গেছে, এই বিষয়টি নজরদারি করার ব্যবস্থা বা মেকানিজম যেটি আমরা বলি ইংরেজিতে, সেটি আসলে আপনাদের আছে কিনা বা আপনারা কি উপায়ে সেটি দেখেন, সেটি একটু জানতে চাইবো। কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় রমজানের পণ্যবাজার কারসাজি মুক্ত থাকবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। জনাব মোহাম্মদ আলিম আখতার খান, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে পণ্যটি আসলে আমাদের আমদানি প্রক্রিয়ার মধ্যে আছে, বন্দর থেকে শুরু করে খুচরা দোকানি পর্যন্ত, এই পুরো চেইনটা কি আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে যাচাই বাছাই করে দেখা সম্ভব যে কোথাও কোনো রকম নৈতিকতা বহির্ভূত মজুদ পরিস্থিতি রেখে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে? আমি বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, ভোক্তা অধিকার হয়েছে মাত্র 13 বছর আগে। তার আগে কি এখানে আমদানি রপ্তানি হয় নাই? তার আগে কি এখানে বিজনেস হয় নাই, মানুষ কিনেছে? ঘটনা হলো দিন দিন এটাকে পলিটিক্যাল লিডারশিপ উইথ কনাইভেন্স উইথ সাম বিজনেস লিডারশিপ অ্যান্ড অলসো উইথ ব্যুরোক্রেটিক লিডারশিপ এমন অবস্থায় নিয়ে গেছে যে এই অধিদপ্তরটা করতে হচ্ছে। 1, 2 নাম্বার হলো যারা এটার সাথে যুক্ত ছিলেন তারা স্টিল প্লেয়ার ইন দ্য মার্কেট। হ্যাঁ, আমরা সবাই জানি
যে কত ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিরা আমাদের এখন বিজনেস লিডারশিপ করছে, প্রায় দেখছি আমরা। তার অর্থ এই যে অনৈতিক ব্যক্তিদের কাছে যদি নিয়ন্ত্রণ যায় ব্যবসার, যা হবার তাই হচ্ছে। এখন ভোক্তা অধিকার তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এখানে অনেকগুলো বিষয় আছে, এমনকি আমি তো বললাম, আমি বিং এ পাবলিক সার্ভেন্ট, আমাদের যে পরিমাণ আপনার সংবেদনশীলতা দরকার এবং টাইমলি রেসপন্ড করা দরকার, অনেক ক্ষেত্রে আমরা তা করি নাই। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। যেটা আজকে আমার একসাথে যাওয়া দরকার, যাতে 3 দিন লেট করি, 3 দিনে অনেক বিপর্যয় হয়ে যায়। বাস্তবে কিন্তু এই ব্যবস্থাগুলো এখনও সচল আছে। আমি পাবলিক সার্ভেন্ট, আমার সাথে যারা আছেন একবারে উপজেলা পর্যন্ত, তাদেরকে বিনীতভাবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, ট্রাই টু রেসপন্ড দ্য পাবলিক। উনি যেটা বললেন, আমি বলবো যে আমাদের সংবিধান কি বলেছে, অল পাওয়ার ইন দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল, দ্যাট মিনস কমন পিপল। তাহলে পিপলদেরকে আগে অ্যাড্রেস করতে হবে। সে আমার এখানে আসবে না, তাকে আমি সার্ভিস সাপ্লাই দিব, নিড সার্ভিস, ফেয়ার সার্ভিস। কিন্তু আমরা যারা সার্ভিস ডেলিভারির এই দিকে আছি, কোনো না কোনোভাবে আমরা এত বেশি বিপর্যয় করেছি যে শেষ পর্যন্ত এখানে অনেক রক্ত দিতে হয়েছে। এগুলোকে আমাদের এতে বিবেচনায় নিতে হবে। এটা না নিলে আমরা সঠিক জায়গায় সঠিক সমস্যা থেকে হাতড়াবো, কিন্তু যেতে পারবো না। আমাদের পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেমটাকে, পাবলিক যে লিডারশিপ অথবা আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদেরকে অনেক বেশি কমিটমেন্ট নিয়ে আসতে হবে, অনেক বেশি দায়বদ্ধতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে থাকতে হবে। সেই জায়গায় সময় লাগছে এবং সেই বেদনাটা সাধারণ মানুষ ভোগ করছে। আমরা চাই না যে সাধারণ মানুষ ভোগ করুক, কারণ আমার বেতন দেশে। একই সাথে আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই যে সাপ্লাই চেনের প্রতিটি পয়েন্টে পয়েন্টে যাচাই বাছাই করার মতো দক্ষ জনবলও কি আপনার আছে? আচ্ছা, দক্ষ জনবল, দক্ষ অদক্ষ শব্দটা একেবারে আপেক্ষিক। আপনি যদি উইলিংলি সারেন্ডার করে দেন, দক্ষ জনবল অদক্ষ হয়ে যাবে, আপনার করবে। আমার কাছে তেমন কিছু, আমি আমার বেশি দিন হয় না, 4 মাস, আমি দেখেছি ওই যে বললাম রেসপন্সিভ অ্যান্ড টাইমলি রেসপন্ড করতে বিলম্বের কারণেও মানুষ ভুগেছে। এমনকি যখন আমি একটা পণ্য নিয়ে বললাম যে এটা তাড়াতাড়ি এখন মার্কেটে আউট করা দরকার, একজন দায়িত্বশীল পাবলিক সার্ভেন্ট বলতেছেন না, এটা করা যাবে না, এখানে এর সাথে অন্য পণ্যও আছে। দ্য মোটিভ, ভেরি মোটিভ ইজ নট ইন ফেভার অফ দ্য কনজিউমার্স। তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। এবং আমরা হয়তো রমজানে এখন, যাই হোক, এখানে আমরা 3 মাস আগে ব্যবস্থা নিয়েছে সরকার, কারণ তারা রেসপন্স করেছে, যে কারণে এবার অতিরিক্ত পণ্য এসেছে। রমজানের নজরদারিটা কেমন হবে সেটা নিয়ে আপনার কাছে শুনতে চাইবো, কিন্তু তার আগে জনাব অনুপ কুমার সাহা, আপনার কাছে আরেকবার আসতে চাই। যেমনটা মোহাম্মদ আলিম আখতার খান বলছিলেন, আমি একটু জানতে চাই যে আসলে সরবরাহ ব্যবস্থা যেটি একটা সাপ্লাই চেইন যেটি ইংরেজিতে বলে, সেটি আসলে আমাদের দেশে কতটুকু আধুনিক বিশ্বের মতো করে কাজ করে, নাকি আমরা এখনও সেই গতানুগতিক প্রক্রিয়ার মধ্যেই আছি? কারণ একটি সুনির্দিষ্ট সাপ্লাই চেইন সিস্টেম থাকলে নিশ্চয়ই সেখানে নজরদারি করাটাও সহজ হয়। সাপ্লাই চেইনের পূর্ব শর্ত হলো ইনফরমেশন ফ্লো। ইনফরমেশন ফ্লো কিছু আমার মনে হয় এখানে ধোঁয়াশা ব্যাপার আছে, যে আমার ডিমান্ড সাপ্লাইয়ের তথ্য যেটা উনি বলছিলেন, এটা কিছুটা হলেও যে আমরা হয়তো বিবিএস এর ডেটাগুলির উপর কতটুকু নির্ভর করতে পারি এটা বলতে পারবো না। সাপ্লাই চেইনে আপনি যদি লজিস্টিকের কথা বলেন বা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন, সেটা কিন্তু বাংলাদেশে এফিসিয়েন্টই আছে। যে বাংলাদেশের একটা সাউথ থেকে নর্থে একটা গাড়ি যেতে কত 16 ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম হয়তো। সো এরকম একটা দেশে সাপ্লাই চেইন ব্যবস্থাটা নিয়ে অনেক চিন্তা করার হয়তো দরকার। চিন্তা করার কিছু নাই, কিন্তু জনাব গোলাম মাওলা, আপনার কাছে আবারও আসতে চাই। যে কথাটি আপনি বিরতির আগেও বলছিলেন যে সংকট থাকে, তথ্যের ঘাটতি আছে, সে কারণে হয়তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে দাম নিয়ে আমরা বলি কারসাজি দাম বাড়ছে। কিন্তু আবার এও তো সত্য, যখন আমরা দেখি এই সয়াবিন তেলের ক্ষেত্রেই আমরা দেখেছি বাজারে কোথাও সয়াবিন তেল নেই, তারপরে যখন দামটা বেড়ে যাচ্ছে, পরের দিনই আবার চড়া দামের বা বাড়তি দামের বা সমন্বিত দাম যেটাই বলি, সেই দামের সয়াবিন সঙ্গে সঙ্গেই বাজারে সয়লাভ হয়ে যাচ্ছে। আবার বিকল্পটি যখন হয়, যখন আমরা দেখি যে দাম কমে গেছে কোনো কারণে, কিন্তু সেই কম দামের সয়াবিন তেলটি ঠিক পরের দিনই বাজারে আসে না, এমনটাও তো ঘটে। আপনি কতটুকু আপনার বিশ্বাস করবেন আমি জানি না, আমাদের যে তেলের ব্যবসাটা এটা অল মার্কেটের উপরে ভ্যারি করে।
যদি দেখে যে আপনার সূচক ইন্টারন্যাশনাল মার্কেট ব্লুমবার্গ বলেন, যে বিভিন্ন ওয়েবসাইট আছে, সূচক ডাউনের দিকে, তখন কেউ ইনভেস্ট করবে না, মাল কিনবে না। এটা রিটেল পর্যায়ে গিয়ে, ও তো ক্ষুদ্র দোকানদার, ওর বেশি দামের মালটা শেষ না হওয়া পর্যন্ত, কম দামের মাল তার দোকানে ইনপুট না হওয়া পর্যন্ত সে দাম কমায় না। এটা আমি অ্যাকসেপ্ট করেছি, এটা সত্য কথা। কিন্তু আমি বলবো যে বর্তমানে যে বাজার আছে, আমার কাছে মোটামুটি আজকে পাইকারি বাজার ধরেন বলতে পারি, চিন্তার কিছু কারণ নেই। গতবারের চেয়েও কম আমাদের, যেমন পেঁয়াজ একটা আমাদের রমজান একটা খুব ভালো পণ্য, শুধু সোয়াবিন তেল আমি তো আগেই বললাম যে ম্যাক্সিমাম 50% উপরে আপনার আমাদের কনজিউম হবে পাম, যেটা নাকি আন্ডার রেট চলতেছে এবং পর্যাপ্ত পরিমাণ আছে। আপনার তো তেলের শুধু দেখতেছেন যে এলসি করা হয়েছে, এখানে ইন্ডিকেট করা নাই যে ভোজ্য তেল বলতে সোয়াবিন কতটুকু আর পাম কতটুকু। আমার কাছে সেই তথ্য আছে, আমি আপনাদের কথা পেঁয়াজ বেশি মাত্র শুনতে চাই 35 তাই টাকা, জন্য আসলে এটি আমদানি কিন্তু রসুন 206 টাকা, এটা পাইকারি পর্যায়ে, আর দেশিটা আপনার 115 টাকা, ছোলা মিলগেট 91 টাকা। এই যে আপনার যে গ্রুপগুলি আমাদের আছে, ইনারাই ছোলা আমদানি করেন, ইনারাই আটা, ইনারাই ময়দা, এসেনশিয়াল কমোডিটি বলতে এই কয়েকটা গ্রুপের হাতে আমরা সীমাবদ্ধ। আর কিছু কিছু আছে এই আপনার প্রাইভেট ছোট ইম্পোর্টার, তারা তুলনামূলক তেমন একটা মার্কেটের বড় প্লেয়ার না। চিনি গভর্নমেন্ট রেট থেকে কম বিক্রি হচ্ছে, 111 টাকা আমরা পাইকারিতে বিক্রি করে দিচ্ছি। সোয়াবিন তেল এটা আপনার কাগজের বিষয়, এটা বললে আপনার সঠিক হবে না, কারণ আজকে দেখা গেল যে আপনার আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলে ভাই আমি লুজ তেল কিনছি 200 টাকা লিটার, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। পাম তেল 142 টাকা, অথচ গভর্নমেন্ট রেট করে দিচ্ছে কত, 157 টাকা। পাম সুপার, দেখেন ট্রাইব কমিশন একটা ভুল করেছে কি, দুইটা করে দুই আইটেম, পাম থেকে এটাকে রিফাইন করে আবার পাম সুপার করতে হয়, দুটাকে একই রেট করে দিচ্ছে 157 টাকা। এইখানে আপনার আন্ডারে চলতেছে। আর আপনার যে আলু, যেটা নাকি গতবার ছিল 70 টাকা, এবার হলো 14 টাকা। তা আমি ওভারঅলটা দেখছি খেজুরের, যেহেতু ডলারের দামটা বেশি, গভর্নমেন্টও খেজুরের কিছু সাবসিডি দিচ্ছে, এরপরে আপনার তারপরও গত বছরের তুলনায় দাম কম। ডলার, এই যে ভাই যেটা বললেন যে 85 টাকা, ডলার 127 টাকা পর্যন্ত চলে আসছিল। আর এলসি করাটা, স্যার তো বললেন যে আমরা তো হুকুম দিয়ে দিছি, আমাদের গভর্নমেন্ট আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু কাগজ কলমের ব্যাখ্যা আর প্র্যাকটিক্যালি ব্যাখ্যা অনেক ডিফারেন্স। আপনি যেমনটা জানতে চাইছিলেন, আসলে আর জুলাই থেকে ডিসেম্বর পাম তেল এসেছে পরিশোধিত যদি বলি 4,60,000 টন, আর শুধু জানুয়ারিতে যদি দেখি আমরা, জানুয়ারিতে পাম তেল এসেছে 9,970 টন, এটি অপরিশোধিত, আর 8,988 টন এলসি হয়েছে, যেটি পরিশোধিত তেল। সামগ্রিকভাবে অন্য যে পণ্যগুলো আছে সেগুলোর পরিস্থিতি বা দাম পরিস্থিতিও গতবারের তুলনায় বেশ খানিকটা ভালো। আমি জনাব আলিম আখতার খান, আপনার কাছে এবার একটু আসতে চাই, যে প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে বাজারে দেখি রমজানে আমরা দেখি আপনারা সবসময় বাজার মনিটরিংটা জোরদার করেন, এবার আসলে আপনাদের কৌশল কী হবে বা পরিকল্পনা কি আছে সেটি একটু জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয়ে রমজানে পণ্য বাজার কারসাজি মুক্ত থাকবে, এই বিষয়ে বিরতিতে যাওয়ার আগে জনাব আলিম আখতার খান, আপনার কাছে জানতে চেয়েছিলাম রমজানে এইবার আসলে আপনারা নজরদারির যে পরিকল্পনা করছেন সেটি কি উপায়ে করবেন, বা কি গতানুগতিক গতবারের মতোই করবেন নাকি এবার কোনো? এই শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। এই যে গতানুগতিক, আপনি কিসের ভিত্তিতে বললেন? গতবার থেকে ধরেন কমই করলাম, এটা গতানুগতিক কেন? ইফ ইট ওয়ার্কস, গতানুগতিক শব্দটা এর আগে আমার ওখানে গিয়ে এই যে ডিবিসির যে সাংবাদিক পাঠিয়েছেন, সে বলতেছে আপনারা যে মিটিংটি করলেন এটা কি গতানুগতিক? তো আমি কি জবাব দিব? তাকে বললাম যে আমার জায়গায় আপনি জবাব দেন। অতীতে আমরা দেখেছি খুচরা বাজারেই আপনারা বেশি ঘুরেছেন। খুচরা বাজারে আমরা যেটা প্রয়োজন এটা ঘুরেছি, আমরা তো আমাদের যে স্টাডি সেই অনুযায়ী আমরা করব। 2 নম্বর হলো যে আমরা এবার ডাবল করেছি, যেই টিম মনিটরিং টিম এটা ডাবল করেছি। বললাম তো, যেই দেশে চোর নাই সেই দেশে পুলিশ রাখার দরকার নাই, ওখানে তো সমস্যা। এভরিবডি ইজ হ্যাঙ্কারিং আফটার মুনাফা, প্রত্যেক ব্যক্তি অতি মুনাফা, এবং অতি মুনাফার জন্য আর যা যা করণীয় ডিলে করা ইত্যাদি করছে, আমরা করছি। কিন্তু একটা সমাজে
অধিকাংশ যখন কোনো না কোনোভাবে অপরাধের সাথে যুক্ত হয় অথবা ওই মানসিকতা থাকে, আগে সমাজ পাল্টাইতে হবে। আপনারা যদি এটা মনে করেন আগে হাত দিতে হবে ওখানে, ওটা অনেক গ্রেটার প্রশ্ন। এটা ভোক্তা অধিকারের কাজ না, এটা পলিটিশিয়ানদের কাজ, পলিটিক্যাল লিডারশিপের কাজ, এবং যেটা ব্যর্থ হয়েছে গত 50 বছর ধরে। এখানে আপনার সংসদে ঢুকেছে ইয়াবা ব্যবসায়ী, সংসদে ঢুকেছে খুনের মামলার আসামি, এবং টিআইবির রিপোর্টে আছে অ্যারাউন্ড 60% লোক হলো যে কোনো না কোনো ফৌজদারি ব্যবসার সাথে যুক্ত, এমনকি আপনার অনেক সিরিয়াস কিছুটা তো আমরা পেপারে দেখেছি। তো সেখান থেকে পরিবর্তন আনতে হবে। একজন সংসদ সদস্য যে হবেন, হি শুড লাভ হিজ কান্ট্রি ফার্স্ট। সেটি তো ভবিষ্যতের কথা। এই রমজানে আপনাদের না, এই রমজানে আমাদের ডাবল করেছি অলরেডি। সারা দেশেও আমরা ডিসি সাহেবকে অলরেডি চিঠি দিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিয়েছি। ওনারা যে প্রচলিত যে মনিটরিং সেটা যাতে ডাবল করেন। আপনাকে আবার ঢাকাতেও 6টা জায়গায় 10টা করেছি আমরা টিম। আপনাকে ধন্যবাদ জনাব অনুপ কুমার সাহা। আপনার কাছে একটু আসতে চাই, এই আমরা প্রত্যাশা করতে পারি কিনা, আমাদের কাছে আমদানির যে তথ্য আমরা দেখলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক যেমনটা বললেন, গোলাম মোল্লা যেমনটা বললেন, সব কিছু মিলিয়ে এইবারের রোজা স্বস্তি হতে পারে কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি এটা বলতে পারি যে সার্বিক ব্যবস্থায় আপনি কি ব্যবসায়ীদের রেগুলেট করতে চান নাকি ফ্যাসিলিটেট করতে চান, এটা ডিসাইড করতে হবে। তারপরে যদি চিন্তা করি যে এই যে সাপ্লাই চেইন ব্যবস্থাটা, এখানে মিডলম্যান কাট আপ করার জন্য বা অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য আমরা কিছু করতে পারি কি না। আমি একটা ডিজি সাহেব আছেন এখানে, ওনারা নিশ্চয়ই চিন্তা করবেন, যদি এরকম একটা ব্যবস্থা করা যেত যে বাংলাদেশের অনেকগুলি বাজারে বিভিন্ন কোম্পানির অয়েল ভেন্ডিং মেশিন থাকবে, বিভিন্ন কোম্পানির তেলের ট্যাঙ্ক থাকবে বা থাকবে ভেন্ডিং মেশিন। কেউ 5 লিটার নিলে টাকা দিবে, 5 লিটার সে বাসা থেকে বোতল নিয়ে যাবে, 5 লিটার তেল অটোমেটিক চলে আসবে। তাহলে কি হবে দেখেন, প্রতি লিটারে 10 থেকে 12 টাকা শুধুমাত্র প্যাকেজিং ম্যাটেরিয়ালের দাম কমে আসবে। হোলসেলারের প্রফিট, রিটেলারের প্রফিট, এগুলি কিচ্ছু তখন থাকবে না। কোম্পানি টু কনজিউমার কিন্তু সরাসরি কানেকশন তৈরি হবে, এবং এটা অনেক কঠিন কোনো কাজ না। আমি জাপানে দেখেছি চাল ভেন্ডিং মেশিনে বিক্রি হচ্ছে। আপনার মাঝরাতে চাল দরকার, দোকান খোলা আছে কি না আপনি তো জানেন না, ভেন্ডিং মেশিনে টাকা দিয়েছেন, 2 কেজি চাল দরকার, 2 কেজি চাল চলে আসছে। এটাতে কিন্তু প্যাকেজিং ম্যাটেরিয়ালের খরচ কমে, মধ্যস্বত্ব ভোগকারী যারা আছে তাদের দৌরাত্ম্য কমে। কেউ একটা আনফেয়ার কাজ করবে সেখান থেকে কিন্তু বাঁচতে পারেন। আমি একটা কথা বললাম, এখানে কিন্তু হয়তো আমাদের এখন যেহেতু দেশে সুশাসন এসেছে, আমরা কিন্তু অনেকগুলো ইনোভেটিভ কাজ করতে পারি, মার্কেট মেকানিজমটাকে অনেক প্রপারলি ফাংশন করার জন্য। আমার সার্বিক যদি একটা ফোরকাস্ট আপনি জানতে চান, আমি মনে করি যে এবার রমজানে আশা করি এই দ্রব্যমূল্যের বাজার নিয়ে ক্রেতারা অনেক বেশি কষ্ট পাবে না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব গোলাম মাওলা। আপনার কাছে দিয়ে শেষ করতে চাই, আমরা দেখি যে যেমনটা জাতীয় ভোক্তা অধিকার ডিজি বলছিলেন, নিশ্চয়ই আসবো আপনার কাছে। খুচরা দোকানদার বা খুচরা পর্যায়েও আসলে দোকানদাররা কখনো কখনো এ কথা সত্য, কেউ কেউ বাড়তি মুনাফা করার চেষ্টা করে। আপনারা ব্যবসায়ী প্রতিনিধিরা বা ব্যবসায়ী নেতা যারা আছেন, তাদের বার্তা কি থাকবে এবার আসলে খুচরা বিক্রেতাদের জন্য? ধন্যবাদ। আমি বলবো যে কোনো ডিপার্টমেন্টেরই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছে তাদের থেকে দৃষ্টি যে পর্যন্ত আপনার সরানো না হবে সে পর্যন্ত বাজার ব্যবস্থাপনা ভালো হবে না। 1 কোটি খুচরা তেল ভোজ্য তেল ব্যবসায়ী ইজিক্যাল টু 1 গ্রুপ। আমি বলবো আপনি উৎসতে যাচ্ছেন না, প্রবলেমটা কোথায়, ক্ষতটা কোথায়, ক্ষত গিয়ে আপনি মেডিসিন ইউজ করেন। কারণ বাজারে একটা গরিব মানুষ, সে অসহায়, 2 টাকা হয়তো বেশি বিক্রি করছে, সারা জরিমানা করে দিলেন 50,000 টাকা। আর যারা লক্ষ লক্ষ লিটারে আপনার গভর্নমেন্টের সাথে কমিটমেন্ট করে, এই টাইপ কমিউনিটির সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কমিটমেন্ট তারা ফুলফিল করছে না। ডকুমেন্টলি স্যারকে আমি দেখাই দিলাম, স্যার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন আমাকে যে এই তো ডেলিভারি হচ্ছে দেখান, তখন আমি বের করে দেখলাম যে সেখানেই 171 টাকা রেট আছে। তো তাদের কিছু বলা হচ্ছে না। এবং আমি আপনাকে বোঝার জন্য বলতে চাই, সাবেক যে আমাদের ডিজি মহোদয় ছিলেন শফিকুজ্জামান স্যার, আমি বিনয়ের সাহেব বলছিলাম, স্যার এই ক্ষুদ্র ব্যবসায়ীদের আর এই আপনার মাঝারি ব্যবসায়ীদের থেকে দৃষ্টি চেঞ্জ করে আপনার ডেলিভারি পয়েন্টে যান, আপনাকে তাহলে আপনার বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি। ট্রাক ড্রাইভার আপনাদের ধন্যবাদ। আমার মিডিয়া ভাইদের অনুরোধ করব
যে আমাদের এই কারণ বাজারে গিয়ে ছোট ছোট দোকানদারের আমি আপনার কথা ইন্টারভিউ না বুঝতে নিয়ে পেরেছি। মিল মালিকদের আমাদের ইন্টারভিউ হাতে আর 1 মিনিট সময় আছে। আমি একটু আলিম আক্তার খান আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি নিজেও একটু বলতে চাচ্ছিলেন আসলে এই নজরদারির দৃষ্টিভঙ্গিটা কবে নাগাদ আপনারা পরিবর্তন করবেন এবং আসলে এবার আমরা আমার মনে হয় আপনাদের কাছে তথ্যটা পুরোপুরি নেই। আমাদের কাছে যখনই যে সমস্যা আসে সেখানে আমরা নজরদারি করছি। উনি ঠিকই বলেছেন, যারা সাপ্লায়ার বা বড় তাদের রোলটা এখানে ইম্পর্ট্যান্ট এবং সেখানে যাওয়া দরকার। এবং সেটা আমরা যেমন গত সপ্তাহে আমি একটা তদন্ত করেছি, তদন্ত করে কিছুটা পেয়েছি, কালকে আমরা এটা শেয়ার করব। হ্যাঁ, সেখানে অনেকগুলো বিষয় উনি যেটা বলছেন, এখানে যেমন এসও সাপ্লাই অর্ডার, এটা নিয়ে ওনাদের একটা অভিযোগ আছে যে নির্দিষ্ট টাইমে দেওয়ার কথা থাকলেও আমরা পাচ্ছি না। হোয়ারএস একটা আউটসাইডার যে আমাদের না তাকে পণ্য দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে উপর থেকে বলা হচ্ছে, আমি একদম শেষ পর্যায়ে আছি, আপনাকে শেষ করতে হবে। এইটা শেষ করে দিচ্ছি। উপর থেকে বলা হচ্ছে যে এসও নিয়ে অনেকেই এটা মাল নেন না। আপনারা তার মানে আপনারা সামগ্রিকভাবেই এখন কাজ করছেন এবং complex আশা করা যায় এবারের রোজা অতীতের অনেক রোজার চেয়ে স্বস্তিদায়ক থাকবে। মোটামুটি পণ্যগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।